আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, বগুড়া ওএমসিএ পাবলিক স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের স্বাগত জানাচ্ছি। আশা করি তোমরা সুস্থ আছো, নিরাপদে আছো এবং তোমাদের পড়াশোনা তোমরা চালিয়ে যাচ্ছ। আজ আমি তোমাদের যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের ভূগোল প্রথম পত্রের তৃতীয় অধ্যায় ভূমিরূপ পরিবর্তন নিয়ে আলোচনা করব। ধারাবাহিকভাবে আমি ক্লাসগুলো দিচ্ছি, আশা করি তোমরা বাসায় এগুলো চর্চা করবে। কোনো সমস্যা হলে তোমরা আমার সাথে যোগাযোগ করবে। তাহলে চলো আজকে ক্লাস শুরু করা যাক। আজকে আমি তোমাদের পানি নির্গমন বা পানি নিষ্কাশন প্রণালী এইটা নিয়ে আলোচনা করব। আমরা সবাই জানি পানি নির্গমন মানে পানি এক স্থান থেকে অন্য স্থানে বের হয়ে যাওয়া। আমরা সহজ কথাই বুঝি। যারা কৃষির সাথে যুক্ত আছো, অনেকেই আমাদের যেহেতু কৃষি প্রধান দেশ, অনেকেই যুক্ত আছো, তাহলে আমরা খুব সহজেই পানি নির্গমনটা বুঝব। এবং নিষ্কাশন প্রণালী হচ্ছে আমরা দেখি যে অনেক সময় ফসলের জমি বা কোথাও পানি বেশি হয়, এই বেশি পানিগুলো সেইখান থেকে বের করে দেওয়ার জন্য যে নালা, সেগুলোকে হচ্ছে নিষ্কাশন প্রণালীর নালা বলা হয়। এখন একটি মূল এবং উহার সকল নদী, উপনদী এবং শাখা নদী প্রভাবিত সমগ্র ভূভাগকে নদী অববাহিকা বলে। স্রোতের প্রবাহ বেগ, মৃত্তিকার পানি গ্রহণ প্রকৃতি, জলবায়ুর প্রভৃতি তারতম্যের জন্য কোনো একটি নদী অববাহিকায় যে বিশেষ ধরনের নদীর ধারা সৃষ্টি হয় তাকে নিষ্কাশন বা পানি নির্গমন প্রণালী বলা হয়। অনেক সময় নদী অববাহিকায় নদীর দ্বারা সৃষ্ট হয়ে উহাদের পানি নিষ্কাশন বা পানি নির্গমন প্রণালী বলে। অনেক সময় হচ্ছে নদী অববাহিকায় নদীর পরস্পরের মধ্যে দূরত্বের বা ব্যবধানের তারতম্যের বিভিন্ন যে প্যাটার্ন বা ছাঁচের সৃষ্টি হয়, সেই জন্য কোনো কোনো ক্ষেত্রে একে পানি নিষ্কাশন প্রণালী না বলে নদী বিন্যাস বা নদী নির্গমন বিন্যাস বলা হয়ে থাকে। ভূমির ঢাল, পানি সরবরাহের পরিমাণ, ভূমির হচ্ছে গঠন প্রকৃতি প্রভৃতি ভিন্নতার কারণে ভূপৃষ্ঠে যে বিভিন্ন ধরনের পানি নিষ্কাশন প্রণালীর উৎপত্তি হয় তাদের মোটামুটি আমরা 9টি শ্রেণীতে ভাগ করি। প্রথমটা হচ্ছে বৃক্ষ সাদৃশ্য, মানে আমরা তো জানি বৃক্ষের বিভিন্ন ডালপালা, শাখা প্রশাখা আছে, এরকম এই হচ্ছে নিষ্কাশন প্রণালী বা পানি নির্গমন হচ্ছে পথ বা হচ্ছে পানি নিষ্কাশন প্রণালী হয়ে থাকে। তোমরা বইয়ে দেখতে পাবা এই সংক্রান্ত চিত্র। এবং আমি যদি খুব সহজে বলতে চাই তাহলে অনেক সময় মূল নদী বা অনুগামী নদীর সাথে উহার বড় এবং ছোট উপনদীগুলো নিয়মিতভাবে বিভিন্ন দিক থেকে এসে মিলিত হয় এবং হচ্ছে প্রধান নদীর সাথে এসব হচ্ছে উপনদীগুলো যখন নানা দিক এসে মিলিত হয় তখন তাকে অনেকটা হচ্ছে গাছের মতো বা বৃক্ষের মতো ডালপালাযুক্ত দেখায়। এ কারণে একে হচ্ছে বৃক্ষ সদৃশ পানি নির্গমন প্রণালী বলে। এ ধরনের পানি নিষ্কাশন প্রণালীকে আবার পিনট নামে অভিহিত করা হয়। ভূপৃষ্ঠের যেসব হচ্ছে অংশ একই ধরনের শিলা দ্বারা গঠিত তথা এরূপ পানি নির্গমন প্রণালী গড়ে ওঠে। এটা কোথায় দেখা যায়? এটা হচ্ছে যুক্তরাষ্ট্রের অ্যাপোলেসিয়ন পর্বতে এ হচ্ছে প্রকৃতির পানি নিষ্কাশন লক্ষ্য করা যায়। আমরা পরেরটা দেখব। পরেরটা হচ্ছে আমাদের জাফরি সাদৃশ্য। এটা হচ্ছে কতগুলো হচ্ছে প্রণালী আসবে, সেখানে অন্যান্য প্রণালী যুক্ত হবে এবং এটা হচ্ছে সমকোণের মতো দেখাবে, এই জন্য একে জাফরি সাদৃশ্য। এগুলো স্থানীয় নাম বা হচ্ছে যারা এই সমস্ত ভূমিরূপ নিয়ে গবেষণা করেছেন তাদের নির্দেশিত নাম হচ্ছে এইগুলো।
এ ধরনের হচ্ছে পানি নিষ্কাশন প্রণালীতে সমান্তরাল নদীগুলো প্রধান নদীর সাথে প্রায় সমকোণে মিলিত হয়ে থাকে। ভূপৃষ্ঠের যেসব হচ্ছে অংশ কঠিন ও কোমল শিলার উপর পরপর অবস্থান করে তথায় উপনদী বা পরবর্তী হচ্ছে নদীগুলো কঠিন শিলাস্তরে হচ্ছে এড়িয়ে দুর্বল শিলাস্তরের মধ্য দিয়ে পরস্পরের সমান্তরালে প্রবাহিত হয়। সমকোণ প্রধানত অনুগামী নদীর সাথে মিলিত হয়। অনুগামী পরবর্তী বিপরীতমুখী শিরচ্ছেদিত অনুগামী প্রভৃতি নদীর সমন্বয়ে গঠিত এরূপ প্রণালীকে জাফরি সদৃশ্য দেখায় বলে একে জাফরি সদৃশ্য পানি নিষ্কাশন প্রণালী বলে। যুক্তরাষ্ট্রের অ্যাপালোসিয়ান পর্বতে এ ধরনের পানি নিষ্কাশন প্রণালী দেখা যায়। আমরা তৃতীয় নাম্বারটা দেখব হুল সদৃশ্য বা অসঙ্গত প্রণালী। এ ধরনের পানি নির্গমন প্রণালী সাধারণত নদীর উৎস অঞ্চল এবং স্বল্প পরিসর অঞ্চলে গড়ে উঠতে দেখা যায়। এ নিষ্কাশন প্রণালী হচ্ছে উপনদীগুলো আংশিক বা হুক সদৃশ্য বাঁক বা হচ্ছে স্থল বা সূক্ষ্মকোণ মূল নদীর সাথে মিলিত হয়। এ নির্গমন প্রণালী প্রধানত নদী গ্রাস বা নদী দস্যুতার ফলে গড়ে ওঠে। এ প্রকার পানি নিষ্কাশন প্রণালীতে বিভিন্ন ধরনের নদীর সাথে অভ্যন্তরীণ গঠন কোনো সামঞ্জস্য বা সংগতি থাকে না বলে অসঙ্গত নদী নির্গমন প্রণালীও বলা হয়ে থাকে। ভারতের হচ্ছে কর্ণাটক রাজ্যের মালভূমিতে এই প্রকৃতির হচ্ছে নিষ্কাশন প্রণালী আমরা দেখে থাকি। এরপরে আয়তাকার প্রণালী। এই নিষ্কাশন প্রণালীতে হচ্ছে একটি প্রধান অনুগামী নদী একটি বিস্তৃত অঞ্চলে ধারার সৃষ্টি করে এবং অসংখ্য পরবর্তী নদীর সাথে প্রবাহিত হয়। এরূপ পানি নির্গমন প্রণালীকে প্রধান নদী ও উহার উপনদীগুলো উভয় পরস্পরের সাথে সমকোণে মিলিত এবং আয়তাকার রূপ ধারণ করে। প্রধানত চুটি বা ফাটলের হচ্ছে বিন্যাসের জন্য আয়তাকার নির্গমন প্রণালী গড়ে ওঠে। এ নির্গমন প্রণালী অন্য একটি পরিবর্তিত রূপেও দেখা যায় যখন এর মূল নদী উপনদীগুলো সমকোণে মিলিত না হয়ে সূক্ষ্মকোণ মিলিত হয় তখন তাকে কোণ বিশিষ্ট নির্গমন প্রণালী বলা হয়ে থাকে। নরওয়ের উপকূলে এ ধরনের হচ্ছে পানি নির্গমন প্রণালী দেখা যায়। আমরা এখন পঞ্চম নাম্বার বিচ্ছুরিত বা কেন্দ্রাতিক হচ্ছে প্রণালী। কেন্দ্রের দিকে সবগুলো কেন্দ্র থেকে বিভিন্ন দিকে ছড়ায় যাবে এই হচ্ছে যদি একটা আমরা জানি যে যদি কোনো ধরে নাও হচ্ছে হ্রদ বা কিছু থাকে সেখান থেকে যদি কোনো কিছু ইয়েগুলো বের হয়ে যায় তাহলে আমরা দেখব যে বিচ্ছুরিত হচ্ছে হয়ে থাকে। আচ্ছা, একটা কেন্দ্র থেকে বিভিন্ন হচ্ছে দিকে আমাদের হচ্ছে প্রণালীগুলো বের হয়ে যায়, এটাকে বিচ্ছুরিত। যেরকম আমরা এই আনন্দ যখন করি, যখন হচ্ছে বিভিন্ন বিয়ের অনুষ্ঠানে যে বাজিগুলো ফুটায় আকাশে গিয়ে দেখো চমৎকার বিচ্ছুরিত হয়ে যায়। এইরকম অনেকগুলো নদী যখন কেন্দ্রস্থল উচ্চভূমি থেকে হয় তখন হচ্ছে বিভিন্ন দিকে ছড়িয়ে প্রবাহিত হয়, তখন তাকে বিচ্ছুরিত বা কেন্দ্রাতিক পানি নিষ্কাশন প্রণালী বলে। অঙ্ক আকৃতির বা হচ্ছে গম্বুজ আকৃতির পর্বত থেকে এই নিষ্কাশন প্রণালীর সৃষ্টি হয়। ভারতের রাঁচি মালভূমিতে এ ধরনের পানি নিষ্কাশন প্রণালী দেখা যায়। কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিক হচ্ছে প্রণালী, মানে কেন্দ্রের দিকে চলে আসবে। বিভিন্ন হচ্ছে নিষ্কাশন প্রণালী একটা কেন্দ্রের দিকে মুভ করবে, এটাকে কেন্দ্রাতিক বা কেন্দ্রাভিক বলে। কোনো নিম্ন বা অবনমিত মানে নিচু হচ্ছে অববাহিকা অঞ্চল পার্শ্বস্থ অঞ্চলের উচ্চভূমি থেকে কতগুলো নদী প্রবাহিত হয়ে মধ্যভাগে নিম্নভূমিতে এসে মিলিত হয় তাকে হচ্ছে কেন্দ্রাতিক হচ্ছে পানি নিষ্কাশন প্রণালী বলে। সমান্তরাল প্রণালী আমরা জানি যে প্রধানত হচ্ছে অধিক ঢাল বিশিষ্ট অঞ্চলে যখন প্রধান নদী মোটামুটি নির্দিষ্ট ব্যবধানে পরস্পরের সমান্তরাল বা প্রায় সমান্তরাল হচ্ছে প্রবাহিত হয় তখন তাকে নির্গমন প্রণালী গড়ে ওঠে। তখন এই ধরনের নির্গমন মানে সমান্তরাল নির্গমন প্রণালী দেখা যায়। আচ্ছা, ভারতের হচ্ছে শিবালিক পার্বত্য এলাকায় এই ধরনের নিষ্কাশন প্রণালী দেখা যায়। হচ্ছে অঙ্গুরিয়াকার হচ্ছে আংটি, আমরা যে হাতে রিং পরি এই রিং হচ্ছে অঙ্গুরিয়াকার, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ধরনের হচ্ছে স্তূপ পর্বত বা গম্বুজ পর্বতের কঠিন ও নরম শিলা ক্রম পর্যায়ে অবস্থান করে উপর দিয়ে পর্বতের দিকে এসে যে নিচের দিকে ঘুরতে ঘুরতে নেমে আসে, একে হচ্ছে অঙ্গুরীয়কার নির্গমন হচ্ছে প্রণালী বলা হয়। ফ্রান্সের ভোজ পর্বতের নিষ্কাশন প্রণালী হচ্ছে এই ধরনের হচ্ছে নিষ্কাশন প্রণালী দেখা যায়। বেনুনি সাদৃশ্য প্রণালী, বেনুনি আমরা জানি বেনি, মেয়েরা অনেকে বেনি করে মাথায়, এই বেনুনি সাদৃশ্য হচ্ছে আমাদের হচ্ছে প্রণালী দেখা যায় আমাদের দেশেই। আমরা যদি বলি তাহলে যমুনা একটি বেনুনি সাদৃশ্য নিষ্কাশন প্রণালী ধরা যাবে। আচ্ছা, তাহলে আমরা দেখতে পাচ্ছি নদীর নিম্নগামিতে বদ্বীপ অঞ্চলে এ ধরনের নদী হচ্ছে নদী গড়ে ওঠে। এটি মূলত মূল নদী যখন হচ্ছে বিভিন্ন শাখা বিভক্ত হওয়ার পর একত্রে যুক্ত হয় আবার পরস্পরে বিচ্ছিন্ন হয়, তখন তাকে বিনুনির মতো দেখায়, পেঁচানো। এ ধরনের হচ্ছে নির্গমন হচ্ছে প্রণালীকে বেনুনি সাদৃশ্য পানি নির্গমন প্রণালী বলা হয়। বাংলাদেশের যমুনা নদী হচ্ছে এ ধরনের নিষ্কাশন প্রণালী সুন্দরভাবে ফুটে আছে। যারা যমুনা নদীতে গেছো তারা নিশ্চয়ই দেখছো বিভিন্ন হচ্ছে চর পরে, এই চরগুলো বেনুনি সাদৃশ্য। আমরা বলে থাকি যে যমুনাকে বেনুনি সাদৃশ্য নদী বলা হয় কেন, ব্যাখ্যা করো। তাহলে তোমরা বলবা এটা বিভিন্ন চর পরে তার প্রবাহগুলো শাখাগুলো বিভিন্ন দিকে ছড়াই ছিটে গেছে, এই জন্য এটা হচ্ছে বেনুনি সাদৃশ্য নদী। আচ্ছা, এখন আমরা হচ্ছে নদীর বিভিন্ন গতি ও অবস্থা এখন দেখব। তাহলে নদী হচ্ছে কোনো পাহাড় পর্বত বা উঁচু কোনো জায়গা থেকে সৃষ্টি হয়। এই নদীগুলো তার একদম হচ্ছে শেষ ঠিকানা হচ্ছে কোনো সাগর বা মহাসাগর। উৎস থেকে মোহনা পর্যন্ত নদীগত আয়তন, গভীরতা, ঢাল, স্রোতের বেগ প্রভৃতির উপর ভিত্তি করে একটি আদর্শ নদীর গতিপথকে তিন ভাগে ভাগ করা যায়। একটা ঊর্ধ্বগতি বা পার্বত্য অবস্থা যেখান থেকে সৃষ্টি হয়েছে, মধ্যগতি এটা হচ্ছে মাঝের বা সমভূমি অবস্থা যার উপর দিয়ে নদী প্রবাহিত হলো, নিম্নগতি মানে একদম মোহনার কাছাকাছি বদ্বীপ অঞ্চলে। ঊর্ধ্বগতি এটা আমরা সমভূমি পৌঁছানোর আগে নদী পর্যন্ত যে অংশ পার্বত্য অঞ্চল দিয়ে অগ্রসর হয়ে সেই অংশকে নদীর পার্বত্য অবস্থা ঊর্ধ্বগতি বা প্রাথমিক হচ্ছে অবস্থা বলে থাকি। এ অঞ্চলে হচ্ছে ভূমির হচ্ছে খুব বন্ধুর এবং উঁচু নিচু যথেষ্ট ঢালু হয় এবং নদীর বেগ স্রোত বেগ অনেক বিষয়, যেমন আমাদের খরস্রোতা নদী, বাংলাদেশ খরস্রোতা নদী হচ্ছে কোনটি বলতে পারবা কেউ? অবশ্যই তোমরা বলতে পারবা, কারণ কর্ণফুলী একটি খরস্রোতা নদী। আচ্ছা, তারপরে আমরা হচ্ছে এই অঞ্চলে স্রোতের বেগ ঘন্টায় প্রায় 25 থেকে 30 কিলোমিটার হয়ে থাকে। এ নদীতে হচ্ছে নদীর যান্ত্রিক ও রাসায়নিক ক্ষয়ীভবন সাধিত হয়। এ ধরনের হচ্ছে পার্শ্ব ক্ষয় অপেক্ষা নিম্ন ক্ষয় অধিক বলে গিরিখাত, ক্যানিয়ন, জলপ্রপাত, খরস্রোত প্রভৃতি ভূমিরূপের সৃষ্টি হয়ে থাকে। পার্বত্য অবস্থায় সমভূমি এবং হচ্ছে মিলনস্থলে অর্থাৎ পর্বত পাদদেশীয় অঞ্চলে ভূমির ঢাল হঠাৎ কমে যায়, স্রোতের বেগ যথেষ্ট পরিমাণে কমে যায়। আচ্ছা, কমে যায়, ফলে এ ধরনের অপেক্ষাকৃত ভারী পদার্থগুলো সঞ্চিত হয়ে পলল পাখা বা পলল কোণ বা পাদদেশীয় সমভূমির সৃষ্টি হয়। আমাদের দক্ষিণাঞ্চল অনেকগুলো এইরকম সৃষ্টি হয়েছে। আচ্ছা, তারপরে হচ্ছে মধ্য গতি বা সমভূমি অবস্থা। পর্বতের পাদদেশীয় থেকে নদী যখন মোহনা পর্যন্ত যে অবস্থানটা, সেখান থেকে দেখা যায় যে এই পর্যন্তটা হচ্ছে সমভূমি অবস্থা। এই সমভূমিতে কিছু নদীর পার ভাঙে, আবার কিছু নদীর পার গড়ে, নদী বাঁক সৃষ্টি হয়, আবার হচ্ছে বিভিন্ন গতিপথ পরিবর্তন হয় এই সমভূমিতে। তাহলে পর্বত পাদদেশে যখন নদী যখন হচ্ছে সমভূমির উপর দিয়ে প্রবাহিত, তখন তাকে নদীর গতিপথে মধ্য বা সমভূমি বলে। সমভূমি হচ্ছে ঢাল বেশ কম থাকায় নদী বেগ যথেষ্ট পরিমাণে কম হয়, ফলে নদী বাহিত নুড়ি, কাঁকর প্রভৃতি পদার্থসমূহ নদীগর্ভে ও নদীর উপকূল সঞ্চিত হয়। এ সময় নদীর নিম্নক্ষয় কমে যায় এবং পার্শ্ব ক্ষয় শুরু হয়, যেটা তোমাদের আগে আমি বলেছি। এর ফলে নদীর গভীরতা কম হয় এবং উপত্যকা প্রশস্ত হয়ে থাকে। এ গতিতে মূলত নদীর যে অনেক হচ্ছে উপনদী এসে মিলিত হয় এবং নদীর পানি প্রবাহের পরিমাণও বেশি হয়। আচ্ছা, ফলে মধ্যগতিতে বন্যা দেখা যায়। হ্যাঁ, এটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে মধ্য নদীতে দেখা যাচ্ছে যেহেতু প্রশস্তা বেশি হয়, গভীরতা কম হয়, তাহলে অতিরিক্ত পানি যেগুলো সেগুলো কী হবে, অতিরিক্ত পানি কুল ছাপিয়ে লোকালয়ে প্রবেশ করবে। লোকালয়ে প্রবেশ করলে সেটা হচ্ছে কয়েকদিন যদি থেকে যায় তাহলে সেটা বন্যা হবে। আমরা অবশ্যই বন্যা সম্পর্কে বেশ ভালো জানি, কারণ আমরা
হচ্ছে ভাটির দেশের লোক, আমাদের সব পানি এসে আমাদের দেশের উপর দিয়ে প্রবাহিত হয়। আচ্ছা, তারপরে হচ্ছে আমরা এখানে নদী আঁকাবাঁকা সৃষ্টি হয়, এই মধ্যগতিতে নদী আঁকাবাঁকা। আচ্ছা, নিম্নগতি বা বদ্বীপ, বদ্বীপে যা কি হয়, নুড়ি কাঁকর এগুলো সব এসে জমা হয়ে যায় এবং হচ্ছে এখানে এই বদ্বীপে মানে নদী মোহনার কাছে এসে খুবই মন্থর হয়ে যায়। এই মন্থর হওয়ার কারণে কি হয়, দেখা যায় হচ্ছে এখানে অনেকগুলো পলি টলি জমা হয়ে যায়, এখানে হচ্ছে বিভিন্ন নদীর স্রোতধারা সৃষ্টি হয় এবং এখানে এখানে বদ্বীপ বদ্বীপের মতো সৃষ্টি হয়। আমরা হচ্ছে দক্ষিণাঞ্চলে বিভিন্ন জায়গায় হচ্ছে দেখতে পাবো এরকম বদ্বীপের সৃষ্টি। আর আমরা তো সবাই জানি যে বাংলাদেশ একটি বৃহত্তম বদ্বীপ। নদীর শেষ ভাগে নিম্ন গতি বা হচ্ছে বা দ্বীপ বদ্বীপ সৃষ্টি, বদ্বীপ অবস্থা বলে। এই গতি নদীর স্রোতের বেগ খুবই মন্থর হয়, মন্থর হওয়ার কারণে দেখা যায় হচ্ছে একেবারে বন্ধ হয়ে যায় এবং সামান্য পরিমাণ পার্শ্ব ক্ষয়ের ফলে নদী উপত্যকা খুব চওড়া ও অগভীর হয়। এই অঞ্চলটি হচ্ছে নিম্ন সমভূমিতে পরিণত হয়। স্রোতের বেগ অত্যন্ত মন্থর হয়, এখানে হচ্ছে কি হয়, অবক্ষেপণ বা সঞ্চয় কাজ অধিক হয়ে থাকে, যেটা আমি আগেই বলেছি। এবং নতুন হচ্ছে ভূভাগ বদ্বীপ গঠিত হয়, শেষ পর্যন্ত উপত্যকা সমতল ভূমি ধারণ করে। এছাড়াও এ অবস্থায় নদীর গতি পরিবর্তিত হয় এবং অশ্বক্ষুরাকৃতির হ্রদ বা প্লাবন সমভূমি হচ্ছে সৃষ্টি হয়। আচ্ছা, তাহলে আমরা আর একটু তোমাদের হচ্ছে বুঝতে হবে যে আমি যে পড়াগুলো পড়াই সেগুলো তোমরা যদি বাসায় একটু চেষ্টা করে আর একটু ভালো করে বই দেখো তাহলে এটা আরও ভালো হয়। এবং হচ্ছে তোমরা যে যাই করো পড়াশোনার সাথে অবশ্যই তোমাদের থাকতে হবে, কারণ হচ্ছে তোমাদের যারা দ্বাদশ শ্রেণীতে আছো তাদের জন্য সামনে খুবই গুরুত্বপূর্ণ সময়। সুতরাং সময়ের অবহেলা না করে তোমরা অবশ্যই পড়া চালিয়ে যাবা। তাহলে আজকে শেষ করছি। আগামী ক্লাসে আমি তোমাদের নদীর কার্য বা নদীর ক্ষয় কার্য নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।